নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির ডাঁটার সাথে অল্প মুগ ডাল মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন শীতের নতুন ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে যদি নিরামিষ মুগ ডাল দিয়ে রান্না করা হয়, খেতে অসাধারণ লাগে। ফুলকপির ডাঁটা বাটা চচ্চড়ি অনেক খেয়েছেন, একবার এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। ফুলকপির ডাঁটার তরকারিটা করার জন্য আমি এখানে দুটো ফুলকপির ডাঁটা নিচ্ছি। প্রথমেই দেখুন ডাঁটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ডাঁটার মধ্যে যে পাতাগুলো রয়েছে সেগুলো আজকে আমাদের প্রয়োজন নেই। পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজেই ছাড়ানো যাচ্ছে, এভাবে টান দিলেই আলাদা হয়ে যাবে। এভাবে সবগুলো ডাঁটাকে আমি ছাড়িয়ে নেব। সবগুলো ডাঁটাই দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ডাঁটাকে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নেব। সবগুলো ডাঁটাকে এইভাবে টুকরো করে নেওয়ার পর দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। যতটা সম্ভব পাতলা কাটবেন, এতে করে রান্নাটা করতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। যত বেশি পাতলা কাটবেন ততই কিন্তু ভালো হবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমা রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। সবগুলো ডাটাই এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে নিয়েছি একটা বেগুন, এইভাবে লম্বা করে টুকরো করে কেটেছি। কয়েকটা সিম, একটা মূলো, একটা আলু এভাবে লম্বা করে কেটেছি। আর এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডালের পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি হাতের মুঠোয় 2 মুঠো মুগ ডাল নিয়েছি। খুব বেশি পরিমাণে মুগ ডালের প্রয়োজন নেই। আমি যতটা কপির ডাঁটা আর সবজি নিয়েছি সেই পরিমাণ বুঝে 2 মুঠো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তবে খুব বেশি ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডালটাকে দেখুন হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়েছে, তখন এই ডালটাকে নামিয়ে নিয়ে ধুয়ে রাখতে হবে। ধুয়ে জলটা ছেঁকে রাখবেন। ডালটা নামিয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, প্রায় হাফ লিটার পরিমাণ জল দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির ডাঁটা। ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব, প্রায় 70 থেকে 80% সেদ্ধ করে নেব। এতে করে রান্নায় তেলও কম লাগবে আর ডাঁটাগুলো খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম একটু লবণ। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ফুলকপির ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু প্রেসার দিয়ে চাপ দিলেই টুকরো হয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে। এবার ডাঁটাগুলোকে তুলে নেব জল থেকে ছেঁকে। ডাঁটাগুলোকে তুলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। পুরো রান্নায় যতটা তেল লাগবে একবারেই দিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ভাজবো। দিয়ে দিলাম একটু লবণ। এখানে বেগুনগুলোকে কোনো রকম ঢাকা দেব না। ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নাড়াচাড়া করে একেবারে লালচে করে বেগুনগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। ফুলকপির ডাঁটা চচ্চড়ি বাটা অনেক কিছু খেয়েছেন, একবার এইভাবে মুগ ডাল দিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। আর একবার যদি এইভাবে খান বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা ফুলকপির ডাঁটা বলে নাক করে তাদেরও যদি একবার খাওয়ান আর ফুলকপির ডাঁটা পাতা একবারও ফেলবে না। আর ফুলকপির পাতা বাটার রেসিপিও রয়েছে আমার এই সোমার রান্নাঘর চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দেখুন বেগুনগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তোলার সময় এভাবে একটু ধরে হালকা প্রেসার দিয়ে তুলবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। বেগুনগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা
ফুলকপির ডাটাগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছি। সমস্ত সবজিগুলোকে যদি এইভাবে একটু আলাদা আলাদা ভেজে নেওয়া হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট আসবে। ফুলকপির ডাটাগুলোকেও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজবো, তাহলে একটু নরমও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুলকপির ডাটাগুলোকে ভেজে নিয়েছি। এবার ডাটাগুলোকে তুলবো না, এর সাথে দিয়ে দেব আলু আর মূলো একসঙ্গে। যেই সবজিগুলো বেশি সেদ্ধ হবে সেগুলো একটু আগে দেব, আর যেগুলো একটু কম সেদ্ধ হবে সেগুলো একটু পরে দেবো। এইভাবে স্টেপ বাই স্টেপ দেবো আর নাড়াচাড়া করে ভেজে নেব। আলু মূলোটা দেওয়ার পর আরও 2 মিনিট একটু এইভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে যোগ করে দিলাম কেটে রাখা সিমগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন সিমগুলোকে দেওয়ার পর আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে নিই। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তরকারিতে যদি এইভাবে হিং ফোড়ন দেওয়া হয়, এতে কিন্তু অনেকটা পেঁয়াজ রসুনের স্বাদ চলে আসবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সাথে যোগ করে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এবার আমি যোগ করে দিলাম ভেজে ধুয়ে রাখা মুগ ডাল, দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। ডালটাকেও মশলার সাথে 1-1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, ডালগুলো আমাদের ভাজাই রয়েছে। সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো, 1/2 চা চামচের থেকেও কম। মশলা খুব বেশি একটা প্রয়োজন নেই, একেবারে অল্প মশলায় তৈরি হবে, খেতে হবে অসাধারণ। জিরের গুঁড়োটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিচ্ছি। একটু গরম জল দিয়েছি, অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ডালগুলো কিন্তু সেদ্ধ করে একেবারে গলাবো না, গোটা থাকবে অথচ সেদ্ধ হবে। খাওয়ার সময় দাঁতের নিচে যখন পড়বে খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, গোটা আছে অথচ টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এভাবেই গোটা রেখে রান্নাটা করবেন, খেতে ভালো হবে। এবার ডালের সাথে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। ডালের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি 2টো চেরা কাঁচা লঙ্কা সবজির সাথে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে, এখানে আর কোনো রকম লঙ্কা পড়বে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, মিষ্টি অবশ্যই একটু দিতে হবে খেতে, তাহলে ভালো লাগবে। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার আবারও 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এখানে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো, এভাবে লম্বা করে কেটে। এই টমেটোটা গলবে না, গোটাই থাকবে অথচ সেদ্ধ হবে। খাওয়ার সময় ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি, সিমগুলো গোটা রয়েছে অথচ গলে গেছে। সমস্ত সবজি তাই। সবজিগুলো একেবারে গলিয়ে ফেলবেন না ঘাটা ঘাটা করে, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা বেগুন, একটু ধনেপাতা কুচি। বেগুনগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করব না, আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে করে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতেও অসাধারণ হয়। আপনারা সবাই রান্না করতে পারেন, তবে এই ভিডিওটা দেখে একবার আমার মতো রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।
আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সব্বার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।